বন্ধুরা, ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলেছি যে বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ডের ব্যাপারে 100% অনেস্ট রিভিউ আমি দেব। আর সেটার প্রমাণ এটাই যে আপনারা কিন্তু ডেসক্রিপশনে কার্ড অ্যাপ্লাই করার কোনো লিঙ্ক পাবেন না। ভিডিওটার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে যেন আমরা সঠিক এবং পুরোপুরি ইনফরমেশনটা দিতে পারি। বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ড কিন্তু মার্কেটে প্রায় 8 বছরেরও বেশি সময় ধরে রয়েছে, কিন্তু আরবিআই তাদেরকে কিন্তু 2024 সালে 6 থেকে 8 মাসের জন্য টেম্পোরারিলি ব্যান করেছিল আরবিআই এর ডিজিটাল লেন্ডিং গাইডলাইন্স গুলো ফলো না করার জন্য। যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে তারা লোন দেওয়ার সময় লোনের কিছু ডিটেলস যেমন ইন্টারেস্ট রেট, অন্যান্য চার্জেস বা লোন টেনিয়ারের ব্যাপারে কিন্তু ঠিকমতো কথা বলতো না। এমন কোনো ডকুমেন্টস দিত না যেখানে কিনা এই সমস্ত কিছুর ব্যাপারে পরিষ্কারভাবে বলা রয়েছে। তো এই কারণে কিন্তু আরবিআই তাদেরকে ব্যান করে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে বাজাজ ফাইন্যান্স আবারও এই সমস্ত রুলস গুলো ফলো করতে শুরু করে এন্ড আরবিআই থেকে কিন্তু তারা এই ব্যানটাকে সরিয়ে নেয়। কিন্তু এই ব্যানের কথা বাদ দিলে কিন্তু এই কার্ডটা বেশ পপুলার। বাজাজ ফাইন্যান্সের ইএমআই কার্ডটা এতটাই পপুলার কারণ এই কার্ডের মতো কিন্তু অন্যান্য কার্ড আপনার পেমেন্টকে মান্থলি ইএমআই তে কনভার্ট করে না। নর্মাল ইএমআই কার্ডগুলোতেও আপনি কিন্তু আপনার টাকাটাকে মান্থলি ইএমআই তে কনভার্ট করতে পারেন, কিন্তু এক তো হলো এই প্রসেসটা খুবই কষ্টকর, আর দ্বিতীয়ত এগুলোর চার্জেস কিন্তু বেশ অনেক চাই। কিন্তু বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ডটা কিন্তু এই সমস্ত প্রবলেম তাদের কার্ডের মাধ্যমে সলভ করে দেয়। নর্মাল ক্রেডিট কার্ড এবং ইএমআই কার্ডের মধ্যে আরো একটা পার্থক্য হলো যে আপনি কিন্তু ইএমআই কার্ডে ক্রেডিট কার্ডের মতো ক্যাশ উইথড্রল করতে পারবেন না। ক্রেডিট কার্ড আপনি যে কোনো জায়গায় কিন্তু কোনো চিন্তা ভাবনা ছাড়াই ব্যবহার করতে পারেন, কিন্তু ইএমআই কার্ড কিন্তু সেই সমস্ত জায়গাতেই চলবে যেখানে কিনা বাজাজ ফাইন্যান্সের সাথে টাই আপ আছে। এখানে আমি বাজাজ ফাইন্যান্সকে কিন্তু 100% ক্রেডিট দেবো, কারণ তারা মেজরিটি ই কমার্স ওয়েবসাইটে যেমন কি অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদির সাথে টাই আপ করে রেখেছে, আর 1 লাখেরও বেশি অফলাইন স্টোরস এর সাথেও কিন্তু টাই আপ রয়েছে। তো আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই সুযোগ অবশ্যই রয়েছে যে এটা সব জায়গায় প্রায় চলে যাবে। তাহলে বন্ধুরা, এবার এই কার্ডের ব্যাপারে একটু গভীরে আলোচনা করি। আর এর জন্য কিন্তু আপনাকে এটা জানতে হবে যে এই ইএমআই কার্ডটা আসলে কিভাবে কাজ করে। ধরে নিন আপনি ক্রোমা বা রিলায়েন্স ডিজিটাল থেকে 25,000 টাকার একটা ফোন কিনেছেন। 25,000 টাকা দেওয়ার বদলে কিন্তু বাজাজ ফাইন্যান্স আসবে এবং আপনাকে বলবে যে আপনি এই 25,000 টাকার লোন নিয়ে নিন, আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। তো আপনি বলবেন যে ঠিক আছে, এই 25,000 টাকার আপনি 6 মাসের ইএমআই করে দিন। 0% এর সাথে কিন্তু এই ইএমআইটা 4167.7 হয়ে যাবে। বাজাজ ফাইন্যান্স বলবে ঠিক আছে, কিন্তু আসলে বাজাজ ফাইন্যান্স কিন্তু এই 25,000 টাকার উপর 12 থেকে 14% ইন্টারেস্ট লাগিয়ে, যেটা কিনা ম্যানুফ্যাকচারার দেবে। আর ফোনের ক্ষেত্রে সেটা স্যামসাং বা OnePlus হবে। তো 25,000 টাকার উপর 12% মানে 1 বছরে 3,000 টাকার ইন্টারেস্ট, আর 6 মাসে 1,500 টাকার ইন্টারেস্ট। তো এখানে বাজাজ ফাইন্যান্স 1,500 টাকার ইন্টারেস্ট কামিয়ে নিচ্ছে আর কাস্টমারকে 0 কস্ট দিতে হচ্ছে। আর এইভাবে কিন্তু তাদের ইএমআই কার্ডটা কাজ করে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কিন্তু কাস্টমারদের জন্য এটা 0 কস্ট হয় না। বাজাজ ফাইন্যান্স কম করে আপনাকে 8 থেকে 10টা আলাদা আলাদা চার্জেস লাগায়। তাহলে চলুন দেখে নিই সেগুলো কি কি। সব থেকে প্রথমে আসে ইএমআই নেটওয়ার্ক কার্ড ফি, যেটা কিনা 530 টাকা, আর এটা এই কার্ডটা নেওয়ার ওয়ান টাইম ফিস। এরপরে আসে 117 টাকার অ্যাক্টিভেশন ফিস, বেসিক্যালি 99 টাকা সাথে জিএসটি। এটাও হিসাব মতো বলতে গেলে একটা ওয়ান টাইমই ফিস, কিন্তু আপনি যদি বছরে কার্ডটা একবার অন্তত ইউজ করেন তাহলে কিন্তু এই ফিসটা ওয়েভ অফ হয়ে যেতে পারে। এছাড়া যখনই আপনি বছরে একটা প্রোডাক্টও নো কস্ট ইএমআই তে কিনবেন তো আপনাকে আবারও 236 টাকার একটা ফিস দিতে হবে, যেটা আসলে 199 টাকার সঙ্গে জিএসটি। আর আপনি যদি একই বছরে আবারও ইএমআই তে একটা জিনিস কেনেন ওই কার্ডটা ব্যবহার করে, তাহলে কিন্তু এই 236 টাকার ফিসটা আর লাগবে না, 1 বছরে একবারই লাগবে। এছাড়া আপনি যখনই কোনো লোন নেন বাজাজ ফাইন্যান্স কিন্তু আপনার ক্রেডিট স্কোরটা চেক করে, আর সিবিল স্কোর চেক করার জন্য কিন্তু তারা 46 টাকার একটা চার্জেস লাগায়, যেটা আপনি যতবার লোন নেবেন আপনাকে কিন্তু ততবারই দিতে হবে। এছাড়া আপনি যতবারই কার্ডটা ব্যবহার করবেন, যতবারই আপনি সেটাকে ইএমআই তে কনভার্ট করবেন, আপনার কিন্তু প্রসেসিং চার্জেসও লাগতে পারে, কারণ একদিক থেকে বলতে গেলে কিন্তু এটা ভেরিয়েবল চার্জেস। এটা কিন্তু 99 টাকা থেকে শুরু করে 999 টাকা যা কিছু হতে পারে। এটা আপনার সিবিল স্কোর, লোন অ্যামাউন্ট, এলিজিবিলিটি ইত্যাদির উপর নির্ভর করে। আপনি যখনই এই কার্ডটা অ্যাভেল করবেন আপনাকে কিন্তু একটা ন্যাচে সাইন করতে হতে পারে। এটা আর সহজ মানে হলো আপনি একটা সেভিংস অ্যাকাউন্টে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন যে যখনই আমার ইএমআইটা ডিউ হবে তখনই পেমেন্টটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটাকে ডেবিট ম্যান্ডেটও বলা হয়ে থাকে। এই ম্যান্ডেটটা সেট করার জন্য কিন্তু আপনার 99 টাকা প্লাস জিএসটির একটা ওয়ান টাইম চার্জ লাগবে। আর কোনো কারণবশত যদি এই ম্যান্ডেটটা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে 500 টাকা প্লাস জিএসটির একটা পেনাল্টি দিতে হবে। তাহলে এটা তো সেই সমস্ত
ফিজের ব্যাপারে বললাম, যেটা আপনাকে একটা রুটিন মাফিক দিতেই হবে। তাহলে চলুন কিছু অন্যান্য চার্জেসের ব্যাপারে এবার দেখে নেওয়া যাক। ধরে নিন আপনি এই কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনার 1 লাখের একটা লিমিট পেয়ে গেছেন। আর কিছুদিন বাদে আপনি 1 লাখ থেকে 1.5 লাখের লিমিট অব্দি এনহ্যান্স করার জন্য অ্যাপ্লাই করেছেন। তো লিমিট এনহ্যান্স করার জন্য কিন্তু আপনার 99 টাকা প্লাস জিএসটির একটা অ্যাডিশনাল চার্জ লাগবে। আপনি যদি আপনার স্কেডিউল ইএমআই থেকে ডিলে করেন তো আপনাকে কিন্তু 40% এর থেকেও বেশি প্রতি বছরে একটা পেনাল্টি দিতে হবে। আর যদি আপনার ইএমআই আপনার ন্যাচ ফেল হওয়ার থেকে ডিলে হয় তাহলে আপনাকে এই 40% পেনাল্টির সাথে কিন্তু 999 টাকা প্লাস জিএসটি দিতে হবে। তো যেমন কি আপনি দেখতে পাচ্ছেন যে এই কার্ডটাকে কিন্তু জিরো কস্ট বলাটা একেবারেই ঠিক নয়। এই কার্ডের সাথে কিন্তু অনেক চার্জেস রয়েছে। আপনি হয়তো ভাববেন যে চলো ঠিক আছে, ধরে নিই যে আমি আমার সমস্ত পেমেন্ট টাইমলি করে দিচ্ছি, কোনো পেমেন্ট আমি ডিলে করছি না, তাহলে আমার কত চার্জেস লাগবে? এই প্রশ্নটা কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা, আপনি যদি সমস্ত পেমেন্ট একদম সময় মতো করেও দেন তাহলেও আপনার 4টে চার্জেস তো লাগবেই। প্রথমত ওয়ান টাইম সেট আপ বা ইন্স্যুরেন্স ফি 530 টাকা, দ্বিতীয়ত কনভেনিয়েন্স ফি 199 টাকা প্লাস জিএসটি শুধু ফার্স্ট ইএমআই এর জন্য, তৃতীয়ত ওয়ান টাইম ন্যাচ ম্যান্ডেট রেজিস্ট্রেশন ফিস 99 টাকা প্লাস জিএসটি, চতুর্থ ওয়ান টাইম অ্যাক্টিভেশন চার্জেস যেটাও 99 টাকা প্লাস জিএসটি আপনি যখন প্রথমবার ইএমআইটা নেবেন তখন। তাহলে চলুন এখন সেই সমস্ত বিষয়ে আলোচনা করা যাক যেটা কাস্টমাররা কিন্তু এই কার্ডটা নেওয়ার পরে জানতে পারে। তো বন্ধুরা, হিডেন চার্জেস এর ব্যাপারে যদি ছেড়েও দিই তাহলে এই কার্ডের ব্যাপারে আমার একটা সব থেকে বড় কমপ্লেইন হলো তাদের ক্রস সেলিং এর ব্যাপারে। কারণ বাজাজের 100 থেকে বেশি প্রোডাক্টস রয়েছে, তো তারা কিন্তু ক্রস সেলিং এর জন্য তাদের এক্সিস্টিং কাস্টমারদের উপর অনেকটাই রিলাই করে। আর বন্ধুরা, এই ক্রস সেলিং করার পারমিশন কিন্তু আমরাই দিয়ে থাকি, আর এটা কিন্তু আমি তাদের এগ্রিমেন্ট থেকে ডিরেক্টলি নিয়ে এসেছি। I hereby authorize group companies, affiliates and or business associates of PFL and their respective representatives to send me communications regarding loans, insurance and third-party products and services availed by me through this. আর এই সেম লাইনটা কিন্তু বাজাজ তাদের প্রোডাক্ট এগ্রিমেন্টে দিয়ে থাকে, যেটা হয়ে থাকে যে আপনি যখনই কোনো প্রোডাক্ট কিনে থাকেন, ধরে নিন আপনি ফোন কিনেছেন, আপনার কাছে কিন্তু এদের ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে ফোন আসবে যে আপনি রিসেন্টলি একটা ফোন কিনেছেন, তো আপনাকে একটা লাইফ ইন্স্যুরেন্স করাতে হবে। আপনি বলবেন যে কেন? তখন তারা বলবে যে আপনার কাল যদি কিছু হয়ে যায় তখন পয়সাটা কে দেবে? আর আপনি কিন্তু প্রেসারে পড়ে এটাতে এগ্রি করবেন। তারপরে দ্বিতীয় দিন আবারও একটা ফোন আসবে, আর যেই ফোনে আপনাকে বলা হবে যে আপনি একটা ফোন কিনেছেন, আপনি একটা ইন্স্যুরেন্স করে নিন। ওই ফোনটার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি তো ওটার ইএমআই আর দেবেন না। আর ইন্স্যুরেন্সের খরচা প্রতি মাসে মাত্র 100 টাকা। আপনি ভাববেন যে 100 টাকারই তো ব্যাপার, তাহলে করেই নি। তারপরে আবার 2 সপ্তাহ বাদে ফোন আসবে যে ট্রেডিং অ্যাকাউন্ট খুলে নিন বা মেডিকেল ইন্স্যুরেন্স করে নিন। তো বন্ধুরা, একটা সময়ের পরে না আপনি বিরক্ত হয়ে যাবেন। আর এটা যদি যথেষ্ট না হয়ে থাকে তাহলে অনলাইনে এমন অনেক মানুষ কিন্তু কমপ্লেন করেছে যে বাজাজ ফাইন্যান্স জোর করে ইন্স্যুরেন্স বা লোন বেচে আর পারমিশন ছাড়া অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে নিয়েছে। আমরা জানি না যে এই কথাগুলো সত্যি না মিথ্যে, কিন্তু অনেক মানুষজন কিন্তু এরকম বক্তব্য রেখেছে। আর এই কারণে কিন্তু এই কার্ডের ব্যাপারে mouthshut.com এ বেশ খারাপ রেটিং রয়েছে। এটার রেটিং রয়েছে 1.8 আউট অফ 5, আর এই রেটিংটা কিন্তু 10,000-এরও বেশি মানুষজন করেছে। তাহলে চলুন আমার ফাইনাল বক্তব্যটা দেওয়ার আগে একবার দেখে নিই যে এই কার্ডটাকে অ্যাপ্লাই কিভাবে করতে হয়। তো বন্ধুরা, অ্যাপ্লাই করার প্রসেসটা কিন্তু খুবই সহজ। আপনাকে বাজাজ ফাইন্যান্সের ওয়েবসাইটে গিয়ে ইনস্টা ইএমআই কার্ডে যেতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারটা সেখানে পুট করে কিন্তু গেট ইট নাওতে ক্লিক করতে হবে। আপনার থেকে ওটিপি চাইবে, ওটিপি দিয়ে কিন্তু আপনাকে প্রসিড করতে হবে। এর পরের স্টেপে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস যেমন কি নাম, ডেট অফ বার্থ, প্যান নাম্বার, পিন কোড ইত্যাদি দিতে হবে, যেটার উপর ভিত্তি করে বাজাজ ফাইন্যান্স আপনার ক্রেডিট হিস্ট্রিটা সিভিল থেকে পুল করে নেবে। আর আপনার ক্রেডিট স্কোরের উপর ভিত্তি করে আপনাকে একটা লিমিট স্যাংশন করে দেবে। যেমন এই ক্ষেত্রে বাজাজ কিন্তু 1 লক্ষ টাকার লিমিট স্যাংশন করেছে, কিন্তু কার্ডটা অ্যাক্টিভেট করার আগে কিন্তু 3টে স্টেপ ফলো করতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশন, ফিস পেমেন্ট এবং ম্যান্ডেট সেটআপের আগে কেওয়াইসি করার জন্য আপনাকে এখানে প্রসিড ফর ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। আপনার আধার ডিটেলসটা অটোমেটিক্যালি নেক্সট স্টেপে দেখিয়ে দেবে, আপনাকে শুধু কনফার্ম করতে হবে। এর পরের স্টেপে আপনাকে এই কার্ডের ওয়ান টাইম ফিটা পে করতে হবে। এখানে নিচে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে আপনি নেট ব্যাংকিং, কিউআর কোড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো কিছুর মাধ্যমে ফিসটা পে করতে হবে। ফিসটা পে করে আপনাকে শুধু লাস্ট স্টেপে ই ম্যান্ডেট রেজিস্টার করতে হবে, আর সেটার জন্য আপনাকে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমন একটা স্ক্রিন আপনি দেখতে পাবেন। এখানে আপনার যে ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে কিন্তু কনফার্ম করতে হবে। এখানে সব ডিটেলস ভরার পর প্রসিডে ক্লিক করলে ক্রিয়েট ম্যান্ডেটের একটা ফর্ম খুলে যাবে, যেখানে আপনার একটা পেমেন্ট মেথড যেমন কি ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইত্যাদির
মাধ্যমে ভেরিফাই করতে হবে। যখনই আপনি ভেরিফাই করবেন তখনই আপনার ম্যান্ডেটটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে আর আপনার কার্ডটা কিন্তু ব্যবহার করার জন্য একদম রেডি হয়ে যাবে। তো শেষমেশ আপনার এই কার্ডটা নেওয়া উচিত কি নেওয়া উচিত নয় এটা জানার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমাদের টিম কিন্তু এই সমস্ত হিডেন ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য খুবই পরিশ্রম করে, তাই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ড। এতে আমরা মোটিভেশন পাই। তাহলে চলুন এবার দেখে নিই যে এই কার্ডটা কাদের নেওয়া উচিত আর কাদের নেওয়া উচিত নয়। তো বন্ধুরা, আপনারা যদি নো কস্ট ইএমআই খুবই ব্যবহার করে থাকেন, যেমন কি বছরে 3 থেকে 4 বার, আপনার টিকিট সাইজ 10,000 থেকে 15,000-এর মধ্যে আছে এবং আপনার সমস্ত পেমেন্ট অন টাইম, তাহলে কিন্তু আপনার জন্য এই কার্ডটা নেওয়া যেতেই পারে। কিন্তু আপনি যদি নো কস্ট ইএমআইটা বছরে একবারের জন্য ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু এই কার্ডটা নেওয়ার কোনো মানেই হয় না। নো কস্ট ইএমআই এর বেনিফিটের থেকে কিন্তু ওয়ান টাইম চার্জটা অনেকটাই বেশি হয়ে যাবে। তাহলে কমেন্ট করে জানান যে আপনি এই কার্ডটার জন্য অ্যাপ্লাই করছেন নাকি নয়।